কক্সবাজারের টেকনাফের সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ চলছে। সেখান থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হবার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। এ ঘটনায় প্রাণ বাঁচাতে 50 জন মিয়ানমার সন্ত্রাসী বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করেন। পরে তাদের আটক করে বিজিবি। সীমান্তের ওপারে গোলাবর্ষণের শব্দে চরম আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে দেখুন বিস্তারিত। গত কয়েকদিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র সংঘর্ষ চলছে। সেখানে আরাকান আর্মির সঙ্গে আরসা, আরএসও, আরআইএম এবং নবী হোসেন গ্রুপের মধ্যে চলমান গোলাগুলির প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্ত এলাকায়। রবিবার সকালে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয় আফনান আরা পুতুনি নামের এক শিশু। তাকে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করা হয়। স্টেশনের পাশে একটা বাড়ি আছে, ওর বাড়িতে দাঁড়ায় থাকছিল। দাঁড়ার পরে একটা গুলি ওরে পড়ছিল, ও মিটিতে শুয়েছিল। ওরে কুতুপালং হসপিটালে নিয়ে গেছিল। ও তোকে চট্টগ্রাম রেফার দিছে, এখন অক্সিজেনে আছে। দোয়ানের মাঝে নাস্তা লাগিয়ে নাস্তালে আয়ের হাঁকায় আয়ের দেড়ে আড়ি আয়ের দেড়ে মেন রোডের দোয়ানের মেন রোডে হাসার দোয়ান লাড়ি আয়ের দেড়ে নাস্তা হাঁকায় আয়ের দেড়ে আয় গুলি বলছে না নাতির মাথার মাঝে। এই ঘটনায় কক্সবাজার টেকনাফ সড়কের লাম্বাবিল ও তেচ্ছি ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। সীমান্তের ওপারে গোলাবর্ষণের শব্দে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ছে স্থানীয়দের মাঝে। নিরাপত্তাহীনতায় অনেক সীমান্তবাসী ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। প্রতিদিন এরকম আজকে 3 দিন না, তিন দিন গুলি শব্দ। এদিকে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে প্রাণ বাঁচাতে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের সময় 50 জন মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য এবং 2 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে 3 জন আরাকান সলভেশন আর্মি, 29 জন আরাকান রোহিঙ্গা আর্মি ও 18 জন রোহিঙ্গা ইসলামী মহাসের সদস্য রয়েছেন। আটককৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করার পাশাপাশি সীমান্তে সতর্ক অবস্থানে থাকার কথা জানান বিজিবির এই কর্মকর্তা। আমরা এখন এখানে অবশ্যই খুব সতর্ক অবস্থানে আছি। আমরা যারা বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ যারা ওইখানে অরাজকতা তৈরি করছে তাদের আমরা কিছু লোককে বলছি আরো অপারেশন চলমান আছে। তো অপারেশন শেষ হইলে আপনাদেরকে বলতে পারবো ইনশাআল্লাহ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনও উন্নতি ঘটেনি বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে শীঘ্রই এর সমাধান হবে বলেও প্রত্যাশা করেন তিনি। সকালে ঠাকুরগাঁও গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সরকার এখনও কোনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি, যা সরকারের ব্যর্থতা। সেই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। বিএনপি সরকার গঠন করলে তিস্তাসহ আন্তর্জাতিক ও ভিন্ন নদীগুলোর সুষ্ঠু পানি বন্টন ইস্যুর সমস্যার সমাধান করবে বলেও জানান মির্জা ফখরুল। এখন পর্যন্ত তো নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। এখন নির্বাচনের পরিস্থিতি বোঝা যাবে যখন আপনার শুরু হবে প্রচারণা, তার আগে কিন্তু বোঝা যাবে না। বিশেষ আমি মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরও এবং একটা ভালো অবস্থায় আসবে। আমাদের কমিটমেন্ট আছে, আমরা তিস্তা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করব এবং তাদের কাছ থেকে পানি হিস্সা আদায় করব। বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, গ্রামগঞ্জে ধানের শীষের পক্ষে গণজাগরণ সৃষ্টি হচ্ছে। তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান। রবিবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নে অনুষ্ঠিত এক মহিলা সংগঠকের বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে ক্ষয় করে এবং জনগণের বিশ্বাস ভেঙে দেয়। গাজীপুরে আনসার ও ভিডিপি একাডেমিক ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের 42,766টি ভোট কেন্দ্রের প্রতিটিতে 13 জন করে মোট 5,55,958 জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। সারা দেশে 1,191টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। সারা দেশে 1,191টি আনসার ব্যাটালিয়নের স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে।
প্রতিটি টিমে 10 জন করে মোট 11,910 জন সদস্য দায়িত্ব পালন করবেন, যা সামগ্রিক নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করবে। রাজনীতিবিদরা সদাচরণ করলে নির্বাচনে কোনো ঝুঁকি থাকবে না বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে বরিশালে সুজনের আয়োজিত বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সুজন সম্পাদক আরও বলেন, নির্বাচন নিয়ে শঙ্কা আছে, এটাকে ট্র্যাকচ্যুত করতে পারে রাজনীতিবিদ এবং তাদের মনোনীত প্রার্থীরা। তারা যদি সদাচরণ করেন তাহলে নির্বাচনে কোনো শঙ্কা থাকবে না। তারা উত্তেজনা কমালে, সহিংসতায় লিপ্ত না হলে এবং এমপি হওয়ার অপকৌশল বন্ধ করলে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন হবে না, কারণ এটা আমাদের জন্য চরম বিপর্যয় ডেকে আনবে। আর অতীতে যেটা ঘটেছিল, এটার কারণ হলো আমাদের একটা দলীয় সরকার ক্ষমতায় ছিল এবং আমাদের নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ছিল। তো এইবার একটা দলীয় সরকার ক্ষমতায় আছে, আর নির্বাচন কমিশন আমি আশা করি যে তারা দল নিরপেক্ষ। তো এই তারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য তারা অঙ্গীকারাবদ্ধ, এবং আমি যতটুকু জানি যে সরকারের পক্ষ থেকে কাউকে জিতানোর কোনো রকম তাদের দূরভিসন্ধি নাই। রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলন। সকালে রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিভাগীয় প্রশাসন ইসলামিক ফাউন্ডেশন রাজশাহীর আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ প্রধান অতিথির বক্তব্যে গণভোট এবং জাতীয় সংসদের পক্ষে গুরুত্বারোপ করেন। তিনি জুলাই মাসের আন্দোলনের ঋণ শোধ করতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অংশগ্রহণের অনুরোধ জানান। ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, রাজশাহী জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারা। গণভোট নিতে হবে, এইটাই হচ্ছে পিআর সিস্টেমের উচ্চকক্ষ তৈরির প্রয়োজন। এর মধ্য দিয়ে সকলের ভোটের মূল্য হবে, সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। ইচ্ছামতো সংবিধান সংশোধন করা যাবে না। আরেকটা কাজ হবে, রাষ্ট্রপতি যখন নির্বাচিত হন তখন তাকে উচ্চকক্ষেও জিততে হবে। তো জিততে হলে কি হবে, তা ভালো লোক দেবেন, সকলের কাছে গ্রহণযোগ্য লোক দেবেন, যে লোকটা সৎ, যে লোকটার কাছে আমরা আস্থা রাখতে পারি। রাষ্ট্রের প্রতিনিধি যেন আমাদের সকলের শ্রদ্ধের জায়গা তৈরি হয়। মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের ভিতরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে 2 আনসার সদস্যকে আটক করা হয়েছে। মধ্যরাতে মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের পুরাতন ভবনের 2য় তলায় প্রশাসনিক কার্যালয়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানান, রোববার বিকেলে স্বামীর সঙ্গে নারায়ণগঞ্জ থেকে একটি মানিকগঞ্জ এক বাড়ির আত্মীয়র বাড়িতে বেড়াতে আসছিলেন ভুক্তভোগী নারী, কিন্তু মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পৌঁছাতে রাত গভীর হয়ে গেলে তারা মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে যান। এরপর রাত 3টার দিকে তার স্বামী জিম্মি করে হাসপাতালের ভেতরে 2 আনসার সদস্য ওই গৃহবধূকে ধর্ষণ করে। মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম জানান, গৃহবধূকে ধর্ষণের অভিযোগে 2 আনসার সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গাজীপুরের কালিয়াকৈরে শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সকালে সাধারণ শিক্ষার্থী ও মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক পুলিশ ফাঁড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। এ সময় বিক্ষোভকারীরা হাদি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা অভিযোগ করেন, ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও খুনিদের গ্রেপ্তার না হওয়ায় জনমনে ক্ষোভ ও হতাশা বেড়েছে। দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারের অনুমোদন ছাড়াই ফসলি জমি নষ্ট করে পুকুর খনন করে অবৈধ ইট ভাটার মাটি বিক্রয় উপজেলা প্রশাসনের নেই কোনো তৎপরতা। উপজেলায় 35,845 হেক্টর জমিতে আমন ধান, বোরো ধান, আলু, শীতকালীন সবজি চাষ করা হয় বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মুস্তাফিন।
রবিবার বিকেলে জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের চরপাড়া গ্রামে শশী ফাউন্ডেশনের পক্ষ থেকে সিডার মেশিন প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বিশুদ্ধ জামালপুর। জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা ইমদাদুল হক, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা এনামুল হক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, তিল চাষ সহজ করতে বাংলাদেশে এই প্রথম কৃষক পর্যায়ে তিল বীজের রোপণ মেশিন আনা হয়েছে। তিল চাষের পর কৃষকদের তা বিক্রি করতে কোনো ভোগান্তি পোহাতে হবে না। ঝিনাইদহে 3 দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি চত্বরে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদ। সে সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক কামরুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূরে নবী সহ অন্যান্যরা। সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে বুধবার পর্যন্ত। 3 দিন ব্যাপী এই মেলায় সরকারি দপ্তর ছাড়াও কৃষি উদ্যোক্তাদের মোট 18টি স্টল স্থান পেয়েছে। কক্সবাজারে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ সহ 18 জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জাহাজ সবুজ বাংলা কক্সবাজার সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। বোট তল্লাশি করে প্রায় 5,20,000 টাকা মূল্যের 5,000 কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জরিমানা আদায় করে জেলেদের ছেড়ে দেওয়া হয়। ঢাকার ধামরাই সুতিপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও শীতার্তদের মাঝে প্রায় 2,000 শীতবস্ত্র বিতরণ করা হয়। বালিথা খেলার মাঠে অনুষ্ঠানে সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ ও ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন সহ উপস্থিত ছিলেন আরও অনেকে। সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজবাড়ীতে জেলা কৃষক দলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল। রবিবার রাতে রাজবাড়ী রেল স্টেশন এলাকায় জেলা কৃষক দলের আহ্বায়ক আইয়ুবুর রহমান আইয়ুবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল সহ অন্যান্যরা। দোয়া শেষে ছিন্নমূল অসহায় হতদরিদ্রের মাঝে খাবার বিতরণ করা হয়। কুড়িগ্রামের নাগেশ্বরীতে শোবার ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিখোঁজ ওই নারীর স্বামী। রাতে উপজেলার ভিতর বন্দ ইউনিয়নের দিগদাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নারীর নাম মহিমা বেগম। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নিহতের স্বামী বাবুল মিয়া 2 ছেলে ও 1 মেয়ে নিয়ে ঢাকায় থাকেন। সেখানে তিনি রিকশার গ্যারেজ এবং মেস চালান। 2 সপ্তাহ আগে পরিবার নিয়ে বাড়িতে এসেছেন। ভোরে বাড়ির ছোট ছেলে বিছানায় তার মায়ের ক্ষত বিক্ষত মরদেহ দেখতে পায়। মরদেহের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। মরদেহের পাশে হত্যায় ব্যবহৃত ধারালো একটি ছুরিও পাওয়া গেছে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটিকে হত্যা বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। পুলিশের ধারণা, তার স্বামী তাকে কুপিয়ে হত্যা করতে পারে বা কেউ স্ত্রীকে হত্যা করে স্বামীকে অপহরণ করতে পারে। চাঁদপুরের মতলব উত্তরে ফার্নিচার ব্যবসার নামে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ এবং পেশাদার অনলাইন প্রতারক চক্রের মূল হোতাসহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজতে থেকে বিভিন্ন ব্যক্তির নামে ব্যবহৃত চেক বই এবং ডেবিট কার্ড উদ্ধার করা হয়। সোমবার সকালে থানা প্রাঙ্গণে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফুর রহমান মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টি অবগত করেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিএনপি, কসবা পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কসবা নতুন বাজারে আলতাফ প্লাজায় আয়োজিত এই অনুষ্ঠানে কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এবং ছাত্রনেতা শহীদুল খাঁ ও কসবা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব খানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা আখাউড়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ কবির আহমেদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল হক স্বপন। কুমিল্লা ব্যাটালিয়ন 10 বিজিবি শিবের বাজার বিওপি এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী
অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে প্রায় 500 গজ বাংলাদেশের অভ্যন্তরে বদরপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি অটোরিকশা সহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি জব্দ করা হয়। বিজিবি জানায়, জব্দকৃত শাড়ির আনুমানিক বাজার মূল্য প্রায় 48,60,000 টাকা। বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গত ডিসেম্বর মাসে রংপুর রিজিয়নে প্রায় 7.5 কোটি টাকা মূল্যের মাদকসহ বিভিন্ন চোরা কারবারি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আটক করা হয় 70 জন চোরা কারবারিকেও। উদ্ধার করা হয়েছে 29 রাউন্ড গুলি সহ 6 বিদেশি পিস্তল। দুপুরে কুড়িগ্রাম 22 বিজিবি ব্যাটালিয়নের প্রধান দপ্তরে রংপুর রিজিয়নের পক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় কুড়িগ্রাম 22 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল আলম হক। তিনি জানান, সীমান্তে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 2563টি সচেতনতামূলক সভার পাশাপাশি সীমান্তে দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বিজিবি। নানা আয়োজনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের 56 বছরে পদার্পণ উপলক্ষে সকালে পুরাতন কলা ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সোহেল আহমেদ, ভাইস প্রেসিডেন্ট আব্দুর রশিদ জিতু ছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা। যতদূর চোখ যায় মনে হয় যেন দিগন্ত জুড়ে বিছানো হলুদ চাদর, সরিষার সুবাসে মাতোয়ারা চারপাশ। কুষ্টিয়ার মাঠ জুড়ে এখন শুধুই সরিষা ক্ষেত। ফুলে ফুলে গুঞ্জন তুলছে মৌমাছি, আর সেখান থেকে সংগ্রহ করা হচ্ছে খাঁটি মধু। কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্য ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট করেছেন তামান্না সাদিক। বিষবৃক্ষ তামাক চাষ থেকে কৃষকদের ফিরিয়ে আনতে প্রায় 1 যুগ ধরে কৃষি বিভাগের নানা উদ্যোগের ফলে চলতি মৌসুমে কুষ্টিয়া জেলায় প্রায় 15,000 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। অল্প সময়ে কম খরচে বেশি লাভ হওয়ায় সরিষা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। কৃষি বিভাগের প্রশিক্ষণ, উন্নত বীজ, সার ও প্রযুক্তিগত সহায়তায় কৃষকেরা ঝুঁকছেন সরিষা চাষে। এদিকে তেল উৎপাদন, অন্যদিকে মৌ চাষের মাধ্যমে মধু সংগ্রহ, এক ফসলেই মিলছে বহুমুখী লাভ। ফলে প্রতি বছরই জেলায় বাড়ছে সরিষা আবাদ। জেলার মিরপুর উপজেলার দুবিল এলাকায় দিগন্ত জুড়ে এবারও সরিষার আবাদ হয়েছে। এখান থেকে মৌমাছির বাক্স স্থাপন করে মধু সংগ্রহ করেছেন মৌচাষীরা। এতে একদিকে যেমন খাঁটি মধু উৎপাদন হচ্ছে, অন্যদিকে পরাগায়নের মাধ্যমে সরিষার ফলন বাড়ছে। সরিষা চাষ লাভজনক, তামাকে খরচ বেশি, সরিষায় খরচ কম। মধু ভাঙা, মেশিন ঘোরানো, আরও অন্যান্য বহু কাজ, ফেম তৈরি করা, ফেম বানানো। লেখাপড়ার পাশাপাশি আমি এই মধুর খামারে কাজ করতে খুবই ভালো লাগে। প্রতি বছরের মতো এবারও এই খামার থেকে অস্ট্রেলিয়া, স্পেন, কোরিয়ায় মধু রপ্তানির প্রস্তুতি নেওয়া হয়েছে। মৌচাষীরা জানান, আধুনিক রিফাইন মেশিন পেলে রপ্তানি আরও বাড়বে এবং সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। রিফাইন মেশিনটা পেলে আমার যে মধু এখন বাংলাদেশে বিক্রি করছে সে থেকে 4 ডবল দাম আমি বিদেশে পাবো। সেখানে আমার অনেক টাকা মুনাফা আসবে, বাংলাদেশের সুনামও বিদেশে উজ্জ্বল হয়ে উঠবে। মৌ চাষ প্রকল্পে শিক্ষার্থী সহ 30 জনের কর্মসংস্থান হয়েছে। অনেক ক্রেতাই সরাসরি মাঠে এসে নিজেদের চোখের সামনে মধু সংগ্রহ দেখে খাঁটি ও টাটকা মধু কিনছেন। দেখে শুনে বুঝে খাঁটি মধু নেওয়ার জন্যই আমি এখানে আসছি। স্বচক্ষে হারভেস্ট দেখে এই পরিপক্ক মধু আমি নেওয়ার জন্য আসছি এখানে। কৃষি কর্মকর্তারা বলেছেন, সরিষা থেকে তেল ও মধু উৎপাদনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হচ্ছে। এ লক্ষ্যে সরকারি প্রণোদনা ও কারিগরি সহায়তা অব্যাহত থাকবে। আমরা উদ্যোক্তাদের সহযোগিতা করার জন্য কিছু যন্ত্রপাতি দিয়ে থাকি। আমরা চেষ্টা করব ওনাকে একটা রিফাইন মেশিন কিভাবে দেওয়া যায়। এখানে যেটা লক্ষণীয় যে সরিষার আবাদ যেমন বাড়বে, তেমনি মধু উৎপাদনের মাধ্যমে কৃষি অর্থনীতি বেগবান হবে। সরকারি প্রণোদনা ও কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে আগামী দিনে হাইব্রিড জাতের সরিষা চাষ আরও বিস্তৃত হবে। পাশাপাশি কৃষক তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবেন, এমন প্রত্যাশাই সবার। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক।